দীর্ঘ ৩৬ ঘন্টার হামসফর এক্সপ্রেসে জার্নি করে আমরা জম্মু স্টেশনে পৌঁছালাম। এখান থেকে আবার ট্রেন ধরে আমরা কাটরা স্টেশনে এসে পৌঁছালাম। স্টেশনের অনেক বড় ওভারব্রিজ পার করে তবে কিন্তু আপনাকে বাইরে আসতে হবে। বাইরে এসে আমরা অটো নিয়ে রওনা দিলাম কাটরা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। 15 মিনিটের মধ্যে কাটরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। মোটামুটি একটা হোটেল নিতে হবে এবং সেখানে রাত্রি যাপন করতে হবে। হোটেল থেকে ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম আরএফআইডি মেন চকের কাছে আরএফআইডি কার্ডের কাউন্টার যাত্রী রেজিস্ট্রেশন। এখন আজকে ফাঁকা রয়েছে, এমন বেশি ভিড় নয়। লাইনে আসা হয়েছে যে আরএফআইডি কার্ডের যে লাইনটা একদম ফাঁকা দেখা যায়, অত ভিড় কিন্তু নয়। মোটামুটি কাউন্টারে খুব ভিড় না থাকায় আমরা খুব সহজেই আরএফআইডি কার্ড হাতে পেয়ে গেলাম। সম্প্রতি উদ্বোধন করা নতুন রুটটির নাম হচ্ছে তারাকোট মার্গ এবং এটি 7 কিলোমিটার দীর্ঘ। আমরা এই রুটটা ধরবো বলে গাড়ি নিলাম। পুরাতন যেটি চরণ পাদুকা হয়ে যায় সেটি 5.5 কিলোমিটার দীর্ঘ, কিন্তু আমরা যেহেতু নতুন রুটটা যাব তাই তারাকোট মার্গের দিকে রওনা দিলাম। পুরাতন রুটে প্রচুর ঘোড়া, কুলি এবং পালকির মতন সুবিধা থাকলেও নতুন রুটে কিন্তু এই ধরনের কোনো পরিষেবা নেই। তবে বেশিরভাগ মানুষ পুরাতন রুট বেছে নেয়, কিন্তু আমরা এই নতুন রুটটা নিয়েছি এই কারণে যে এই রুটটা একদম নেট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ঘোড়া। আমার মতে যদি আপনি বৈষ্ণোদেবী মন্দির পরিদর্শন পরিকল্পনা করেন তাহলে কিন্তু আপনার তারাকোট থেকে শুরু হওয়া নতুন পথটি ধরুন। এটি ক্রমশ খাড়া হচ্ছে ঠিকই, প্রায় পুরো পথটি ছায়াযুক্ত এবং বসার জন্য প্রচুর বেঞ্চ রয়েছে। তারাকোট মার্গটাকে বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে 7 কিলোমিটার দৈর্ঘ্যের এবং 6 মিটার প্রশস্ত এই রাস্তাটিতে একদম ভিড় নেই এবং সম্পূর্ণ ছায়াযুক্ত। তারাকোটের এই রাস্তাটায় বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে, তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ হলো ডাক্তার, প্যারামেডিক, ওষুধ এবং সরঞ্জাম। এর একটা পুরো ইউনিট এখানটায় স্থাপন করা রয়েছে। কাটরার বাস স্ট্যান্ডের কাছে মানে প্রধান বাজারের কাছে রেজিস্ট্রেশন কাউন্টার তো আছেই, অফলাইনে রেজিস্ট্রেশন করা হয়। এছাড়া যদি ওখানে আপনি কোনো কারণে রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু এই তারাকোট মার্গের শুরুতে একটা কাউন্টার রয়েছে যেখান থেকেও আপনি ওই আরএফআইডি কার্ড অর্থাৎ রেজিস্ট্রেশনটা করাতে পারেন। কাশ্মীর ভ্রমণের এই এপিসোডটায় আমি বৈষ্ণব মাতা দেবী দর্শনের পুঙ্খানু আলোচনা করব। যদি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেন তাহলে বৈষ্ণব মাতা দর্শনের একটা সম্পূর্ণ আইডিয়া আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা একটু বড় হলেও পুরো ডিটেলসটা আপনি এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবেন, কিন্তু একটু যদি কষ্ট করে দেখেন তাহলে একদম পরিষ্কার আইডিয়া হয়ে যাবে রাস্তা কেমন, হেঁটে গেলে কি সুবিধা, ঘোড়ায় গেলে কি সুবিধা, হেঁটে পারা যাবে কি যাবে না তার সম্পর্কে একদম কমপ্লিট ধারণা এখানে দেওয়া হলো। ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা প্রেস করবেন এবং একবার একটু লাইকটা দেবেন। কাটরা বাস স্ট্যান্ড থেকে তারাকোট মার্গের ডিস্টেন্স হলো 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য অনেক ব্যবস্থা রয়েছে, অটো রয়েছে, 4 চাকা গাড়ি রয়েছে, যে কোনো একটা অপশন নিয়ে আপনারা এই 3 কিলোমিটার অন্তত গাড়িতে যান। পরের যে রাস্তাটা আছে সেটা পায়ে যান, ঠিক আছে, কিন্তু এই রাস্তাটা অটোতে যাওয়াটাই বেটার। কাটরা বাস স্ট্যান্ড থেকে তারাকোট মার্কেট ডিস্টেন্স হলো 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করে অবশেষে তারাকোট মার্গে এসে উপস্থিত হই। যে আরএফআইডি কার্ডটি যেটা আমরা বানিয়েছি এখানে পাঞ্চিং করতে হবে। পাঞ্চিং করলেই গেটটা খুলে যায়, গেটটা খুলে গেলেই ভেতরে ঢোকা যায়। কিন্তু সেই সঙ্গে আরেকটা বিষয়, যদি ব্যাগ থাকে তাহলে ব্যাগ কিন্তু স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে তবেই ভেতরে নেওয়া যায়। তাই আমরা ব্যাগ স্ক্যানে দিলাম এবং উল্টো সাইড থেকে ব্যাগটাকে নেব। এন্ট্রি করে আমরা যাত্রা শুরু করলাম। অর্ধকুয়ারি পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা। প্রথম টার্গেট রাখতে হবে অর্ধকুয়ারি পর্যন্ত আমরা পৌঁছাই, সেই উদ্দেশ্যে
আমরা যাত্রা শুরু করলাম। জয় মাতা দি! আমরা এবার যাত্রা শুরু করছি নতুন যাত্রাপথে মাতাদির দর্শনে। জয় মাতা দি! মাতাদির দর্শনে বেরিয়ে পড়লাম। আমরা আছি তোমাদের ছোট কাকু। ভাই বলো, ভাই ভাই বলো 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 অসিত দা, জয় মাতা দি! जोर से बोलो, प्यार से बोलो, जय माता दी। তারাকোট থেকে যে নতুন রাস্তাটা তৈরি হয়েছে, সেই রাস্তাটার একটা বড় সুবিধা হচ্ছে টোটাল রাস্তায় এরকম শেড রয়েছে এবং কোন রকম পনি রাইড চলে না, অর্থাৎ ঘোড়া এখানে অ্যালাউ নেই। যার ফলে কি হচ্ছে, রাস্তাটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সবার মধ্যে যেন একটা দারুণ ভক্তির বিকাশ ঘটে, যে কোনো পরিশ্রমই যেন হয় না। হাঁটা আমরা শুরু করেছি, মনে হচ্ছে যেন বেশ আনন্দ করতে করতেই পাহাড়ের খাড়া বেয়ে আমরা উঠে চলছি। বৈষ্ণোদেবী মন্দিরটি জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের কাটরা শহরের কাছে অবস্থিত। এটি বর্তমানে ভারতের সবচেয়ে একদম জনপ্রিয় তীর্থস্থানগুলির মধ্যে একটি তীর্থস্থান। লাস্ট পরিসংখ্যান অনুযায়ী, অর্থাৎ 2023 সালের একটা পরিসংখ্যানে দেখানো হচ্ছে যে ওই বছর 9.4 মিলিয়ন পর্যটক এই মন্দিরটা পরিদর্শন করেছে। বৈষ্ণোদেবী মন্দিরটায় অর্থাৎ ভবনে পৌঁছানোর জন্য আপনাকে কাটরা বাস স্ট্যান্ড থেকে যখন আপনি বানগঙ্গার দিকে এন্ট্রি নিচ্ছেন, বানগঙ্গা থেকে দুটো রাস্তা তৈরি হয়েছে। একটা রাস্তা হচ্ছে ওল্ড ট্র্যাক বলা হয়, একটা নিউ ট্র্যাক। ওল্ড ট্র্যাকটা হচ্ছে চরণ পাদুকা হয়ে আসে, আর নিউ ট্র্যাকটা হচ্ছে তারাকোট মার্গ থেকে আসে, কিন্তু দুটোই এসে অতকুয়ারিতে মিলিত হয়। অতকুয়ারি থেকে আবার এই দুটো রাস্তায় মিলিত হয়ে একটা গেল হিমকোটির দিকে, একটা হচ্ছে সাঞ্জিচার। এই সাঞ্জিচারটা অ্যাকচুয়ালি হেলিপ্যাডের একটা জায়গা। এই যারা হেলিপ্যাডে যাবে তারা সাঞ্জিচারে যাবে, আর অতকুয়ারি থেকে আপনারা যেতে হবে হিমকোটি। এই হিমকোটি যাওয়ার জন্য ব্যাটারি চালিত গাড়ি তো পাওয়া যায়, যেটা আপনাকে আগে বুক করতে হয়। হিমকোটি থেকে ডাইরেক্ট আপনি ভবনে যেতে পারেন, অর্থাৎ বৈষ্ণোদেবী মন্দিরটায় ঘুরতে পারেন। এবার বৈষ্ণোদেবী মন্দির থেকে আপনাকে ভৈরনাথ বলে আর একটা টেম্পেল আছে, সেই টেম্পেলে রোপওয়ের মাধ্যমে যেতে পারেন, বা ঘোড়ার মাধ্যমে যেতে পারেন, অথবা হেঁটেও যেতে পারেন। রাস্তা দেখে হয়তো বোঝা যাবে না, মনে হবে যেন সমতল আছে, কিন্তু এটা একদম খাড়াই। রাস্তাটা ভালো ব্রিক্স দিয়ে ওয়েল মেনটেন করা আছে, কিন্তু এটা অতটা সস্তা নয়। It is very difficult for us to travel along with this road. কষ্ট হলেও কিন্তু মানে ভগবানের একটা টান মনে হয় আছে, যার জন্য আমরা হেঁটেই চলছি, যতটাই পরিশ্রম হোক না কেন। রাস্তায় এগোনোর পথে আপনি অনেক দোকান পাবেন, যেখানটায় আপনি এই কপালে বাঁধার জন্য এই ভগবানের ফিতেটা এবং হাতে নেওয়ার জন্য লাঠি পেয়ে যাবেন। লাঠিটা নিলে সুবিধা হয় কি, যেহেতু এটা অন কাইন্ড অফ ট্রেকিং বলা চলে, তো ট্রেকিংয়ে যেতে গেলে তো আপনাকে একটা লাঠির সাহায্য নেওয়া বেটার। চ্যালেঞ্জিং। আস্তে আস্তে লাঠির সাহায্যে আমরা এগিয়ে চললাম। আমার কাছে যদিও লাঠি নেই, যেহেতু সেলফি স্টিকটা হাতে রাখা রয়েছে ভিডিওটা করবার জন্য, কিন্তু তাতেও আমার খুব একটা সমস্যা হচ্ছে না। বাকি যে আমার সঙ্গে 3 জন রয়েছে তাদের আসতে পারলেই হলো। এইখানটা একদম শুনশান, লোকের সংখ্যা খুবই কম এবং এত সুন্দর ছায়া আছে, গাছপালা তো রয়েছেই, সেই সঙ্গে যে সাইনবোর্ড রয়েছে বৈষ্ণোদেবীর, তাদের পক্ষ থেকে সুন্দর একটা শেড তৈরি করে দেওয়া আছে। যদি বৃষ্টি হয়, বৃষ্টির সময়ও সমস্যা হবে না, বা খুব যদি প্রখর রোদ হয়, রোদেও আপনি এখানটায় রেস্ট নিতে পারেন। জয় মাতা দি! ভীষণ টায়ার্ড হয়ে আমরা একটু মিল্কশেক খেয়ে নিচ্ছি। যত সময় এগোচ্ছে আমরা কিন্তু প্রত্যেকেই তত টায়ার্ড হয়ে পড়ছি, সেটা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যাচ্ছে। যেমনি গরম লাগছে তেমনি কষ্ট হচ্ছে। আসলে আমরা সকাল 9:30টার দিকে রওনা দিয়েছিলাম, এবং যত সময় যাচ্ছে সূর্যের তেজও বাড়ছে, এবং আমাদের হাঁটার ফলে একটা তো পরিশ্রম হয়নি, এতে কি হয়, শরীরের তাপমাত্রাটাও বাড়তে থাকে এবং
যত সময় যাবে ওই জন্য গরমও লাগলো। তবে একটা জিনিস দেখবেন যে এখানে বয়স্ক লোক থেকে শুরু করে বাচ্চারা সকলেই এই রাস্তা ধরে কিন্তু হাঁটছে। তখন আপনার মধ্যেও একটা এনার্জি কাজ করবে যে আমাকে মায়ের দর্শন করতে হবে, আমাকে হেঁটেই যেতে হবে, যার ফলে আমরাও হাঁটা শুরু করলাম। মাতা দি জয় মাতা দি জয় মাতা দি জয় জয় মাতা দি 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 জোরসে বলো জয় মাতা দি জোরসে বলো জয় মাতা দি জয় মাতা দি জয় মাতা দি জোরসে বলো জয় মাতা দি জোরসে বলো জয় মাতা দি জোরসে বলো জয় মাতা দি জয় মাতা দি। কিছু লোক রাস্তার মোড়ে মিউজিক সিস্টেম রেখেছিল, অর্থাৎ ঢোল রেখেছিল, যে ঢোলের বেশ ডান্সের মতো মিউজিক হতো। হয় আমরাও একটু ডান্স করে দিয়েছি। যারা মোড়ে মোড়ে এই ঢোল বাজাচ্ছে তাদের পারলে একটু আর্থিক সাহায্য করবেন। যত সময় যাচ্ছে আমাদের ছোট কাকু, বিদ্যুৎ কাকা, অসিতদা এবং আমি নিজেও কেমন যেন ঝিমিয়ে পড়ছি। কারোর মুখ থেকে খুব একটা কথা বেরোচ্ছে না, কারণ ভীষণ পরিশ্রম হচ্ছে। আসলে আমরা পাহাড়ি রাস্তায় তো হাঁটতে অভ্যস্ত নই, তাই আমাদের তো কষ্ট হওয়াটাই স্বাভাবিক। এখানে একটা বিষয় বলে রাখি যে প্রচুর ভোজনালয় রয়েছে। এছাড়াও মানে যেগুলো আপনি পেইড ভোজনালয় বলবেন, এছাড়াও ফ্রি লঙ্গর রয়েছে, যেখানের খাবার কিন্তু যথেষ্ট সুস্বাদু। এখান থেকে আমরা একটু দেখবার চেষ্টা করছি আসলে পাহাড়ের কোন জায়গাটায় মন্দিরটা রয়েছে আর কতটা হাঁটলে ওই মন্দিরের চূড়ায় অবস্থিত দেবী মায়ের ভবনে আমরা পৌঁছাতে পারবো। ছোট কাকু এবং বিদ্যুৎ কাকা এই দুজনের কিন্তু দেখে একটা জিনিস অনুভব হচ্ছে যে এনাদের কিন্তু এনার্জেটিক লাগছে। বুঝতে পারছি কষ্ট হচ্ছে, কিন্তু মায়ের একটা ভক্তি বা মন্দিরের প্রতি দর্শন করা বা মায়ের ভক্তির টানে এরা কিন্তু এগিয়ে চলছে। কখনো বলছে না যে না আর পারবো না, তবে যখন বলবে পারবো না তখন কিন্তু একটা বিকল্প ব্যবস্থা করতেই হবে। এই একটা খাবারের জায়গা, যদিও আমরা এখানে খাবো নয়, কারণ সামনে একটা লঙ্গর আছে, আমরা ওই লঙ্গরেই খাবো। বানগঙ্গা এবং চরণ পাদুকা হয়ে যদি ওই রুটে আসা যায় তাহলে কিন্তু খাবারের অপশনটা অনেক বেশি। ওখানে প্রচুর দোকানপাট রয়েছে। এই মুহূর্তে আমরা তারাকোট থেকে 5.5 কিলোমিটার চলে এসেছি, আর 1.5 কিলোমিটার গেলে অতকুয়ারের থেকে দেবীর মন্দির আর 6 কিলোমিটার। যে 6 কিলোমিটার রাস্তা কিন্তু এতটা খাড়াই নয়, যতটা খাড়াই আছে সেটা টলারেবল, এত কঠিন রাস্তা নয়। আমরা এবার একটু শর্টকাট পদ্ধতি নেওয়ার চেষ্টা করছি, অর্থাৎ ট্রাস্ট কমিটির থেকে যে সিঁড়ি ব্যবস্থা করেছে, যে সিঁড়িতে 950 মিটার রাস্তা অতিক্রম করা যাবে মাত্র 470টা এরকম স্টেপ পার হলে, মানে প্রায় 1 কিলোমিটার রাস্তা এগিয়ে যাওয়া যাবে যদি এই সিঁড়ি ধরে এগোনো যায়। দেখা যাক, এবার একটু চেষ্টা করো। সবাই বলো জয় মাতা দি, জয় মাতা দি। স্টেপ ধরে ধরে আমরা এগিয়ে যাব, নিশ্চয়ই পৌঁছে যাব। একটা বিষয়ে ফিল করলাম যে এই সিঁড়ি ধরে উপরেও না উঠে যদি আমরা রাস্তা ধরে উঠতাম সেটা অনেক বেটার হতো, কারণ
প্রথমে শুনতে কমই মনে হয়েছিল যে 470টা স্টেপ অতিক্রম করলেই যদি 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করা যায় তাহলে সেটা অনেক ভালো, কিন্তু বাস্তবে এটা উল্টো অনুভব হলো। তাই যারা আসবেন এই রাস্তা ধরে তাদেরকে বলবো যে সিঁড়ি ধরে শর্টকাটে মারার চেষ্টা না করাই ভালো। হ্যাঁ, এগিয়ে যায় রাস্তা অনেকটা, কিন্তু পরিশ্রমটা কিন্তু অনেক বেশি। প্রায় 1 কিলোমিটার রাস্তা, 470টা স্টেপ। কেবল 100 100 হলো, 470 আছে বোধ হয়। আপনাদের 300 হলো, আরও 100 আছে। ওটার সময় এটা ইউজ করা উচিত হয়নি। হ্যাঁ, ওটার সময় সিঁড়ি দিয়ে ওটা 1 কিলোমিটার রাস্তা সেভ হচ্ছে। সে তো দেখেছি, কিন্তু এই 400টা সিঁড়ি ভাগলেই তো বোঝা যাবে কতটা সেভ হচ্ছে। তো শরীরটা কত দখল নেবে। সিঁড়ির এই উচ্চতার থেকে নিচের দিকে তাকালে বোঝা যায় কতটা রাস্তা অতিক্রম করেছি। কোথায় নিচে সেই বেস পজিশন যেখান থেকে এতটা রাস্তা উঠে আসতে হবে। চলো চলো চলো। সিঁড়ি যেন আর শেষই হচ্ছে না, এত খাড়াই সিঁড়ি, রাস্তা তো খাড়াই, তারপর আবার প্রত্যেকটা স্টেপ স্টেপ মেপে মেপে উঠতে হচ্ছে। সত্যি খুবই কষ্ট হচ্ছে এই সিঁড়ি সবার ধরে উঠতে শেষে কে গিয়ে। গো? সবার শেষে কে? ওই বয়স্ক লোকটা? হার্টের দম কি মশাই বোঝা যাবে। সবার শেষে কে? দেখি তো একটু, সবাইকে দেখাতে হবে এই নাকি দম। ভীষণ ক্লান্ত হয়ে সিঁড়ির ওখানটাই আমরা একটু বসে পড়লাম, একটু রেস্ট নেওয়া যাক, তারপরে আবার হাঁটা যাবে। কিছুটা সময় সিঁড়ির উপরেই বসে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। প্রকৃতির সৌন্দর্য কিন্তু এখান থেকে ভোগ করা যায়। একটা পাহাড়ের মাঝখানটায় যদি উঠে, আপনার অনেক সময় ভাবি যে পাহাড়ের মাঝখানে কি আছে, উঠে নিচের দিকে তাকালে এবং আকাশের দিকে তাকালে এরকম একটা ভিউ পাওয়া যায়। আর যে সিঁড়িটা থেকে আমরা উঠে এসেছি, দেখুন সিঁড়িটা কতটা খাড়াই, এবং প্রত্যেকটা তো স্টেপ আছেই অন্তত 6 ইঞ্চি করে। সত্যি ভীষণ টাফ ব্যাপার। এই যে যে মেন রাস্তাটা চলে এলো, এই রাস্তাটা যদি আসা যায় আর তার বিকল্প হিসাবে যদি সিঁড়িটা ধরে আসা যায়, প্রায় 1 কিলোমিটার রাস্তা সেভ হয়। কিন্তু 470টা স্টেপ, ওটা কিন্তু অত সহজ নয়। আবার এই দিক থেকেও যদি ডাইরেক্ট ভবন যাওয়া যায় তাহলে এখান থেকে 230টা স্টেপ পার হলে 406 মিটার রাস্তা অতিক্রম করা হয় এবং ভবনের দিকে চলে যাওয়া যায়। আর যদি অতকুয়ারিতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে এই রাস্তা ধরে অতকুয়ারিতে চলে যাওয়া যাবে। আমরা আর সিঁড়ির চক্করে না গিয়ে মেন রাস্তা ধরেই এগিয়ে চললাম, যাতে অর্ধকুয়ারি পর্যন্ত পৌঁছানো যায়। একবার একটু দেখুন এখান থেকে যে আমরা কতটা নিচ থেকে হেঁটে এতটা উপরে উঠে এসেছি। অবশেষে আমরা সেই অর্থকুয়ারি পর্যন্ত এসে পৌঁছালাম, যে অর্থকুয়ারিতে পুরনো রাস্তা অর্থাৎ বাণগঙ্গা এবং চরণপাদুকা হয়ে যে রাস্তাটা আসে এবং তারাকোট মার্গ থেকে যে রাস্তাটা আসে, যেই রাস্তা দুটোর সংযোগস্থল সেই অর্থকুয়ারিতে এসে আমরা পৌঁছালাম। সামনে ওই যে শেড দেওয়া দেখা যাচ্ছে, ওই জায়গাটাকেই অর্থকুয়ারি বলা হয়। এখানে অর্থকুয়ারি 0 মানে কিলোমিটার হিসেবে 0, এবং এই জায়গাটাকেই বলা হচ্ছে অর্থকুয়ারি। এখানে
বিভিন্ন রকম অপশন এই যে পাবেন। পুরোনো বাকি রাস্তা, রাস্তাটা, বাকি 6 আর এই যে নতুন কিলোমিটার রাস্তা রাস্তা যাওয়া এখানে এসে এই যে দুটো রাস্তা, একটা বানগঙ্গা থেকে আসে আর একটা আপনার তারাকোট থেকে আসে। নতুন রাস্তা এবং পুরনো রাস্তা, আমরা নতুন রাস্তাতে এসেছি, আর এই যে হচ্ছে পুরনো রাস্তার সংযোগস্থল। দুটো রাস্তা এখানে মিট করে। এখান থেকে ভবন আরও 6 কিলোমিটার রাস্তা যেতে হবে এই দিকটায়। এই সংযোগস্থলটা থেকে ভবন যাচ্ছে ভায়া হিমকোট মার্গ, এই সোজার দিকে রাস্তাটা ধরে, এবং কাটরা ভায়া চরণ পাদুকা ধরে এই রাস্তা ধরে যেতে হবে। আর ভবন যেতে গেলে এই রাস্তা ধরে, আর অতকুয়ারি যেতে গেলে এই রাস্তা ধরে। ভবন হয়ে অতকুয়ারি আসবো, অতকুয়ারি থেকে আমরা ভৈরবনাথ টেম্পলে দেবো। এছাড়া ব্যাটারির গাড়ি পাওয়া যায়, ব্যাটারির গাড়ি 200 মিটার হেড হিমকোট মার্গ। আমরা এবার সিদ্ধান্ত নিলাম পনি রাইড, অর্থাৎ ঘোড়ায় করে আমরা বাকি রাস্তাটা যাব। বাকি যেই ভবন পর্যন্ত যেতে রাস্তা 6 কিলোমিটার রয়েছে, সেই রাস্তাটা ঘোড়ায় করে যাব। সকালে আমরা যাত্রা শুরু করেছিলাম 9:08-এ, এবং তারপরে অর্ধকুয়ারি পর্যন্ত আমরা হেঁটে এসেছি। হেঁটে ঠিকই এসেছি, কিন্তু খুব কষ্ট হয়ে যায়। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে অর্ধকুয়ারি থেকে ভবন পর্যন্ত যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা আমরা ঘোড়ায় করে যাব। তাই সবাই ঘোড়া নিয়ে দিই। অর্থকুয়ারি থেকে ভবন পর্যন্ত ঘোড়ায় যেতে আমাদের পার হেড, যেটা গভর্নমেন্ট রেট আছে 650 টাকা, কিন্তু এরা আরও বার্গেনিং করে আমাদের কাছ থেকে 50 টাকা বেশি নিয়েছে টিপস হিসেবে। অর্থাৎ আমরা 700 টাকা করে ভবন পর্যন্ত পৌঁছাবো। আমরা যে দেবীর দর্শনে বেরিয়েছি, সেই দেবীকে চলুন জেনে নিই আর কি কি নামে জানা যায়। সেই নামগুলি হলো বৈষ্ণবী, মাতারানী, অম্বা, ত্রিকুটা, শেরাওয়ালি, জোতাওয়ালি, পাহাড়ওয়ালি, দুর্গা, ভগবতী, জগদম্বা, বৈষ্ণমাতা, রুদ্রসুন্দরী, মহাদেবী, দুর্গা, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, এই সমস্ত নামেও কিন্তু মাতা রানীকে ডাকা হয়। এবার চলুন বৈষ্ণব দেবী এবং ভৈরবনাথের লৌকিক গল্প যেটা রয়েছে সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। প্রায় 900 বছর আগে বৈষ্ণোদেবী একটি যুবতী রূপে আবির্ভূত হয়েছিলেন, এবং বর্তমানে যেটা কাটরা আছে সেখানে একটা শ্রীধর নামে ব্রাহ্মণকে একটি ভোজ করার নির্দেশ দিয়েছিলেন। ভূমিকা স্রোতের কাছাকাছি স্থানীয় মানুষের জন্য, যারা ওখানে বসবাস করে, তাদের জন্য এই ভোজটার আয়োজন করা হয়। ভোজের সময় যখন ভোজটা চলতে থাকে, তখন গোরক্ষনাথের শিষ্য ছিল একজন, যার নাম ছিল ভৈরবনাথ। তিনিও হাজির হন, এবং হাজির হয়ে তিনি সেখানে মাংস এবং মদ দাবি করেন। কিন্তু বৈষ্ণোদেবী তাকে বলেছিলেন যে তিনি কেবল নিরামিষ খাবার পাবেন, কারণ এই যে ব্রাহ্মণদের ভোজ দেওয়া হয়েছে, এটা শুধু ব্রাহ্মণদের জন্য, এখানে কোনো মদ এবং মাংস দেওয়া হয় না। তাকে দেখে ভৈরবনাথ তার প্রতি লালসা জাগে। ভৈরবনাথের এই লালসার শিকার থেকে নিজেকে বাঁচানোর জন্য মাতা দেবী ত্রিকুটা পাহাড়ের পথ ধরে বিভিন্ন স্থানে থেমে পালিয়ে যায়। যেই স্থানগুলো তিনি থামেন, সেই স্থানগুলোর মধ্যে রয়েছে যেমন বানগঙ্গা, চরণ পাদুকা, পবিত্র পদচিহ্ন, অর্ধকুমারী নামে পরিচিত, যেখানে তিনি একটি গুহার 9 মাস ছিলেন বলে কথিত আছে, এবং অবশেষে ভবনের সেই গুহাটি এখন তার বাড়ি হিসাবে পরিচিত। সেখানে চামুণ্ডী কালীর একটি রূপ নিয়ে তিনি ভৈরবনাথের শিরচ্ছেদ করেন। গুহার প্রবেশদ্বারে তার দেহটা পড়ে যায়, এবং তার মাথাটি পাহাড়ের আর উপরেও উঠেছিল, যেখানে একটি ভৈরবনাথ মন্দির এখন অবস্থিত, সেখানে গিয়ে পড়ে। ভৈরবনাথ তখন অনুতপ্ত হন, এবং দেবী তাকে আরো পরিত্রাণ দেন। তা করতে গিয়ে তিনি শর্ত দেন যে যতক্ষণ না তার দর্শনের জন্য আগত তীর্থযাত্রীরা তার দর্শন করবে, অর্থাৎ তার মন্দিরও দর্শন করবে, তাদের তীর্থযাত্রা পূর্ণ হবে না। বৈষ্ণোদেবী পরে 3টি ছোট শিলা বা পিণ্ডিকাতে উদ্ভাসিত হন, এবং বর্তমান দিন পর্যন্ত সেখানে অবস্থান করেন। শ্রীধর গুহার পিণ্ডীদের পূজা করা শুরু করেছিলেন, এবং তার বংশধরেরা আজও তা করে চলছে। আবার একজন অধ্যাপক এবং লেখক মনোহর সজনী বলেছেন যে হিন্দু বিশ্বাস অনুসারে বৈষ্ণোদেবীর আদি নিবাস ছিল অর্ধকুমারী,
কাটরা শহর এবং গুহার মধ্যবর্তী একটি স্থান। তিনি 9 মাস ধরে গুহায় ধ্যান করেছিলেন, ঠিক যেভাবে একটি শিশু তার মায়ের গর্ভে 9 মাস থাকে। কথিত আছে ভৈরবনাথ যখন বৈষ্ণোদেবীকে ধরতে তার পেছনে দৌড়েছিলেন, দেবী পাহাড়ে একটি গুহার কাছে পৌঁছালেন। তিনি হনুমানকে ডেকে বললেন যে আমি এই গুহায় 9 মাস তপস্যা করব, ততক্ষণ আপনি ভৈরবনাথকে গুহায় প্রবেশ করতে দেবেন না। হনুমান মায়ের আদেশ পালন করলেন। ভৈরবনাথকে ওই গুহার বাইরে রাখা হয়েছিল এবং আজ ওই পবিত্র গুহাটি অর্ধকুমারী নামে পরিচিত। এই হচ্ছে মোটামুটি বৈষ্ণোদেবীর পৌরাণিক কাহিনী। ঘোড়ায় করে যখন আমরা অর্ধকুমারী থেকে ভবন পর্যন্ত যাচ্ছি, তখন কিন্তু আরো একটা অভিজ্ঞতা অর্জন করলাম। সেটা কি, হাঁটার সময় এক ধরনের কষ্ট হচ্ছিল, ঘোড়ায় কিন্তু আর একটা কষ্ট, সেটা হচ্ছে যে কোমরটা কিন্তু ব্যথা হয়ে যাবে, ভীষণ কষ্ট করে। এটাও খুব একটা যে ইজি জার্নি সেটা নয়। বৈষ্ণোদেবী মন্দিরটি সমস্ত হিন্দুদের কাছে ভীষণ পবিত্র। এখানে নবরাত্রি এবং দীপাবলি হলো বৈষ্ণোদেবী মন্দিরে পালিত দুটি সব থেকে বড় প্রধান উৎসব। ভীষণ ভিড় হয় এই নবরাত্রি এবং দীপাবলিতে। এই জায়গাটায় এসে আমাদের যারা ঘোড়া নিয়ে এসেছিলেন তারা ঘোড়াকে একটু রেস্ট দিচ্ছেন, এবং এই মোড়ে কিছু কিছু ডিস্টেন্সটা পর পরই ঘোড়ার জল খাবারের জন্য জায়গা আছে, এবং যারা জল পান করতে পারে ঘোড়াতে, সেই ব্যবস্থাটাও এখানটায় করা আছে। এখানে ঘোড়াগুলোকে জলপান করানো হচ্ছে। দেখুন কি সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ঘোড়া খুব সুন্দরভাবে জলপান করতে পারছে। দীর্ঘ 13 কিলোমিটার রাস্তা ঘোড়ায় এবং পায়ে হেঁটে আমরা অতিক্রম করে অবশেষে ভবনের সম্মুখীন এসে পৌঁছালাম। দেখুন ভবনের কত সুন্দরভাবে ব্যবস্থা করা রয়েছে, মানুষের যাতে কোনো রকম কষ্ট না হয় এখানটায় সেই ব্যবস্থা সরকার থেকে করা আছে। আর একটা বিষয়, ভবনে ঢুকে যদি আপনারা পুজো অর্চনা করতে চান, এখানে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে প্রসাদ আদি নিয়ে আপনারা ভবনে প্রবেশ করতে পারবেন। তবে একটা বিষয় বলে রাখি, ভবনে পৌঁছানোর আগে আপনাকে কিন্তু একটা লকার ব্যবস্থা আছে, মানে লক করে রাখার। আপনার প্রত্যেকটা জিনিস, আপনার কাছে কোনো রকম কোনো ব্যাগ, মোবাইল বা কিচ্ছু থাকবে না। যেহেতু মোবাইল নেওয়া যাবে না, আমরা লকার রুমে রাখবো, তাই এখানেই ভিডিওটাকে সমাপ্ত করতে হবে। কারণ ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, কোনো রকম ইলেকট্রিক গ্যাজেট ওখানটায় অ্যালাউ নেই, তাই এখানে মোবাইল রেখে যেতে হবে। ভেতরের ভিডিওটা কিন্তু আমরা পোস্ট করতে পারবো না। মন্দিরে ঢোকার আগে যেই চাবি ঘরটা রয়েছে ওখানটায় লাইন দিয়ে চাবি নিতে হয়, এবং ছোট ছোট লকার থাকে, সেই লকারগুলোর মধ্যে আপনি আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারেন। আমরা যাওয়ার কিছুদিন আগে এখানে নবরাত্রি পালন করা হয়েছে, যার ফলে মানে ফ্লাওয়ার ডেকোরেশন এত সুন্দর করা হয়েছে, যেটা না দেখলে আপনাকে মানে বোঝে বোলানো যাবে না যে এত সুন্দর ডেকোরেশন এখানটায় এই মুহূর্তে করা রয়েছে। নবরাত্রি হচ্ছে এখানকার সব থেকে বড় অনুষ্ঠান, এবং দিওয়ালি, এই দুটো অনুষ্ঠানে ভীষণ ভিড় হয়। এই দুটো অনুষ্ঠানে আপনি আসতে পারেন, কিন্তু দেবীর দর্শন করাটা খুব টাফ ব্যাপার হয়ে যাবে। আমরা যখন এসছি, এখন নবরাত্রিটা জাস্ট পার করে এসছে, আর এই সময়টায় কিন্তু দেবী দর্শন করাটা খুব সহজ হয়েছে, কারণ রাস্তাঘাটে দেখতেই পাচ্ছেন খুব বেশি ভিড় নয়, যে ভিড়টা রয়েছে সেটা টলারেবল,
খুব বেশি ভিড় হলে একটু মানে এতটা রাস্তা জার্নি করে এসে কষ্ট করে পায়ে হেঁটে এবং ঘোড়ায় করে চড়ে এসে যদি দেবীর দর্শন করে না ফিরতে পারেন তাহলে কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। আমরা যে খুবই ভাগ্যবান যে আমরা এই সময় ভিড়টা যা ছিল সেটা মানে সহ্যর মধ্যে থাকে এবং আমরা দেবীর দর্শন করতে পেরেছিলাম। যেহেতু ভেতরে ভিডিও করা যাবে না তাই এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।